একটি ব্যস্ত চৌমাথার কোলাহলে যেখানে জীবনের ছন্দে মানুষের ভিড় ছুটে চলে সেখানে একটি ছোট্ট ঠেলায় লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। এই গল্প শুধু একটি সমস্যার নয়, বরং একটি মাসুম ছেলের আকাঙ্ক্ষা, একটি হারিয়ে যাওয়া মায়ের খোঁজ এবং একটি অপরিচিত মানুষের মানবিকতার। বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটি সমস্যার ঠেলা যখন একটি ক্ষুধার্ত শিশুর আশ্রয় হয়, তখন শুরু হয় এক হৃদয়স্পর্শী যাত্রা, যা মিলন, বিচ্ছেদ এবং পুনর্মিলনের মাঝে জড়িয়ে থাকা এক অবিশ্বাস্য সত্যের সাক্ষী। এই গল্পে লুকিয়ে আছে ভালোবাসা, ক্ষতি এবং আশার এক অনন্য মিশ্রণ, যা আপনার হৃদয়কে না ছুঁয়ে পারবে না। চৌমাথায় দাঁড়িয়ে রাহুল তার ছোট্ট ঠেলায় প্রতিদিনের মতো সমস্যা বিক্রি করছিল, কিন্তু আজ আবহাওয়া কিছুটা অন্যরকম ছিল। আকাশে কালো মেঘ, তীব্র হাওয়া এবং বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়তে শুরু করেছিল। সে ভাবল, চলো আজ দোকান তাড়াতাড়ি গুটিয়ে ফেলি, নইলে বাড়ি পৌঁছানো মুশকিল হয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ তার নজর দূর থেকে আসা একটি ছোট্ট ছেলের দিকে পড়ল। প্রায় ৮ বছর বয়সী সেই ছেলেটি অর্জুন, খালি পায়ে, ছেঁড়া পুরনো কাপড়ে খুবই ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত মাসুমিয়াত ছিল। ধীরে ধীরে ঠেলার কাছে পৌঁছে সে কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, আপনি কি আমাকে কিছু খেতে দেবেন? খুব খিদে পেয়েছে। রাহুল এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর মুখে হাসি এনে বলল, হ্যাঁ, কেন নয়, এক্ষুনি দিচ্ছি। সে তৎক্ষণাৎ কড়াই থেকে গরমাগরম সমোসা বের করে নিল, সবুজ চাটনি আর পেঁয়াজের সঙ্গে একটি প্লেটে সাজিয়ে তার সামনে রাখল। অর্জুন সমস্যার দিকে তাকাল, কিন্তু তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। ইতস্তত করে বলল, আপনি আমাকে খাওয়াবেন ঠিকই, কিন্তু আমার কাছে টাকা নেই। কোথাও পরে আপনি টাকা চেয়ে না বসেন। এটা শুনে রাহুলের মন ভরে গেল। হালকা হাসির সঙ্গে সে বলল, না বাবু, এমন কিছু নয়, টাকার চিন্তা করো না। যাই হোক, আমি দোকান গুটিয়ে ফেলছি। এই সমস্যাগুলো এখন আর বিক্রি হবে না, নইলে কালকের মধ্যে নষ্ট হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে খাও। অর্জুনের চোখে চমক এলো। সে সমস্যা নিল এবং তার ছোট্ট ঝোলাটি ঠেলার ওপর রেখে সেখানেই বসে পড়ল। খাওয়ার ধরন এমন ছিল যেন কয়েকদিন ধরে তার পেটের দানা পড়েনি। রাহুল তাকে দেখছিল। ঠিক তখনই তার নজর সেই ঝোলার দিকে পড়ল। ঝোলায় একটি পুরনো খাম দেখা গেল। কৌতূহলে সে হালকা হাতে ঝোলাটি খুলল। খামে একটি পুরনো ছবি ছিল। ছবিটি দেখে রাহুল থমকে গেল। তাতে একটি সুন্দরী মহিলা, মিনা, ছিল। দামি কাপড়, মূল্যবান গয়না এবং কোলে সেই ছেলেটি অর্জুন। ছবিটি স্পষ্ট জানাচ্ছিল যে সে কোনো ধনী বাড়ির মহিলা ছিল। রাহুল ছবিটি অর্জুনকে দেখিয়ে জিজ্ঞাসা করল, বাবু, এই মহিলা কে? অর্জুন খাওয়া থামিয়ে ছবিটি দেখল। তার চোখে জল এলো। কাঁপা কণ্ঠে বলল, এটা আমার মা, মিনা। অনেক দিন ধরে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। নানাজি অনেক খুঁজেছেন, কিন্তু তিনি কোথাও পাওয়া যাননি। যখনই আমার মায়ের কথা মনে পড়ে, আমি এই ছবিটি নিয়ে বেরিয়ে পড়ি। হয়তো কোথাও পথে আমার মা মিলে যাবেন। অর্জুনের মাসুমিয়াত ও কষ্ট দেখে রাহুলের মন করুণায় ভরে গেল। সেই রাহুল যার কোনো সন্তান ছিল না, সে একই নিয়ে একটা অজানা, কঠিন, অসম্ভব গজব তার নিজের জীবনে চলে এসেছে, সেটা কেউ কখনোই ভাবতে পারেনি। কিন্তু সেইভাবে ভেবেও সে অর্জুনের কিন্তু ক্ষতি করতে পারল না। সে এই কাহিনীর সঙ্গী হয়ে নিজেকেও কিন্তু অনেক ভোরে মনে করল। বেদনা ভরা কথাগুলো রাহুলের হৃদয় ছুঁয়ে গেল। সে সাবধানে ছবিটি খামে ফিরিয়ে রাখল এবং অর্জুনের ঝোলায় রেখে দিল। কয়েক মিনিটের মধ্যেই সে সমস্যা খেয়ে ফেলল এবং কিছু না বলে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রাহুল জিনিসপত্র গুছিয়ে নিতে লাগল। ঠিক তখনই তার নজর ঠেলার ওপর পড়া সেই ঝোলার দিকে গেল। অর্জুন তার খাম ভুলে গিয়েছিল। রাহুল ঘাবড়ে গেল। আরে, এটা তো অর্জুন ভুলে গেছে। এখন কি করব? দোকান ছেড়ে যাওয়াও সম্ভব নয়, আর বৃষ্টিও বাগছে। বাধ্য হয়ে সে খামটি নিজের থলিতে রেখে দিল এবং তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছেই সে থলিটি তার ছোট বোন শিখা হাতে দিয়ে দিল।
শিখা জিনিসপত্র বের করতে করতে খামটি দেখেই খুলে ফেলল। ছবিটি হাতে নিয়ে সে হতবাক হয়ে গেল। ভাইয়া, এই ছেলেটিকে? আর এই মহিলা কত সুন্দরী আর ধনী দেখাচ্ছে। রাহুলের চোখ সামান্য ভিজে গেল। সে ধীর কণ্ঠে বলল, এই সেই ছেলেটি যে আজ আমার ঠেলা এসেছিল। খিদে পেয়েছিল, তাই আমি তাকে সমোসা খাওয়ালাম। যাওয়ার সময় এই খামটি ভুলে গেছে। ছবিতে তার মা মিনা আছে, সে তার মাকে খুঁড়ছে। শিখার চোখ ভরে এলো। সে ছবিটি ভালো করে দেখে বলল, ভাইয়া দেখো তো, এই মহিলা কত সুন্দরী আর ধনী দেখাচ্ছে, কিন্তু তার ছেলে এত দয়নীয় অবস্থায় কেন? এদিকে তাদের মা লক্ষ্মী সেখানে এসে পড়লেন। তিনি ছবিটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, এই মুখটা আমার কোথাও দেখা লাগছে, মনে হচ্ছে আমি এটি চিনি, কিন্তু এখন মনে পড়ছে না। রাহুল অবাক হয়ে গেল। মা, যদি সত্যি আপনি এটি কোথাও দেখে থাকেন, তবে অবশ্যই মনে করার চেষ্টা করুন, হয়তো আমরা ওই ছেলেটির সাহায্য করতে পারব। লক্ষ্মী কপালে হাত রেখে অনেকক্ষণ চিন্তা করার চেষ্টা করলেন, কিন্তু তখন মনে পড়ল না। তিনি ছবিটি খামে রেখে দিলেন এবং ধীরে বললেন, কাল আমি এই ছবিটি সঙ্গে নিয়ে যাব। প্রতিদিন কাজে যাই, হয়তো বারবার দেখলে মনে পড়ে যাবে এই মহিলাকে কোথায় দেখেছি। সেই রাতে তিনজনই, রাহুল, তার মা লক্ষ্মী এবং বোন শিখা, বিছানায় শুয়েছিল ঠিকই, কিন্তু কারো চোখে ঘুম ছিল না। রাহুলের সামনে বারবার সেই মাসুম মুখটি ঘুরছিল যে তার মায়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। পরের সকালে লক্ষ্মী রোজকার মতো অন্যের বাড়িতে কাজ করতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি থলি থেকে খামটি তুলে নিয়ে বললেন, আজ আমি এটি সঙ্গে নিয়ে যাচ্ছি। আমার পুরোপুরি বিশ্বাস কোথাও না কোথাও আমি এই মহিলাকে দেখেছি। রাহুল মাথা নাড়ল। ঠিক আছে মা, যদি সত্যি আপনার মনে পড়ে তবে ওই ছেলেটির জীবন বদলে যাবে। এদিকে শিখা স্কুলে চলে গেল আর রাহুল ঠেলার প্রস্তুতিতে জুটে গেল। আটা মাখল, আলু সেদ্ধ করল, মশলা পিষল। কিন্তু তার মনে বারবার সেই ছবিটি ঘুরতে থাকল। এদিকে লক্ষ্মী, যে বাড়িতে কাজ করতেন, সেখানে পৌঁছে গেলেন। সকালে বাসন ধোয়ার সময়ও তার মন বারবার খামের দিকে চলে যাচ্ছিল। বারবার তিনি কাজ ঝেড়ে ছবিটি দেখলেন এবং আপন মনে বললেন, কোথায় দেখেছি আমি এটি? খুব কাছ থেকে, কিন্তু কখন? ঠিক তখনই তার নজর রান্নাঘরের কোণে রাখা মালকিনের একটি স্যান্ডেলের ওপর পড়ল। সেই স্যান্ডেলটি ঠিক সেই রকম ছিল যা তিনি আগে অন্য কোনো মহিলার পায়ে দেখেছিলেন। সেই মুহূর্তে তার চোখের সামনে একটি পুরনো স্মৃতি বিদ্যুতের মতো চমকে উঠল। যখন লক্ষ্মী অন্য মহল্লার একটি ধনী বাড়িতে কাজ করতেন, তখন তিনি সেখানে একজন মহিলাকে বেশ কয়েকবার দেখেছিলেন। সেই মহিলা সবসময় চুপচাপ থাকত, কিন্তু তার পরিচয়ের একটি নিশানা ছিল, তার পায়ে পড়া উঁচু হিলের স্যান্ডেল। যেই ছবি আর স্যান্ডেলের সম্পর্ক জুড়ে গেল, লক্ষ্মীর হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। এই তো, আমি এটি ওই বাড়িতেই দেখেছি। মনে আশার একটি কিরণ জেগে উঠেছিল। কাজ শেষ হতেই তিনি দ্রুত পায়ে সেই পুরনো ঠিকানার দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরেই তিনি সেই বড় হাবেলির মতো বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি দরজায় টোকা দিলেন। কিছুক্ষণ পর একজন বয়স্ক মালকিন বাইরে এলেন। লক্ষ্মীকে দেখেই তিনি অবাক হয়ে গেলেন। অরে, তুমি তো আমাদের কাজ ছেড়ে মাসের পর মাস চলে গেছ, এখন এখানে কেন এসেছ? লক্ষ্মী হাত জোর করে বিনীত কণ্ঠে বললেন, মালকিন, আমার আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। আপনার বাড়িতে যে মহিলা থাকেন, যিনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন এবং উঁচু হিল পরেন, আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? মালকিন সন্দেহ ভরা চোখে জিজ্ঞাসা করলেন, কেন? তাকে তোমার কি দরকার? ধীরে ধীরে তিনি নিজের থলি খুলে খাম থেকে ছবিটি বের করে তার সামনে ধরলেন। দেখুন মালকিন, এই তো সেই মহিলা মিনা, তাই না? এটি তার ছেলে অর্জুন। বেচারা ৮ বছরের মাসুম মাকে খুঁজতে খুঁজতে আজ ভিখারিদের মতো অবস্থায় রাস্তায় ঘুরছে। ছবিটি দেখেই মালকিনের মুখে গাম্ভীর্য ছড়িয়ে পড়ল। হ্যাঁ, তুমি ঠিক বলছ, এই তো সে, এসো আমার সঙ্গে। তিনি ভেতরে গেলেন এবং কয়েক মুহূর্ত পর মিনাকে নিয়ে বাইরে এলেন। লক্ষ্মী ছবিটি তার মুখের সঙ্গে মিলিয়ে চিনে ফেললেন এবং তার মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, এই তো সেই মহিলা। কিন্তু মিনা খুবই গম্ভীর ছিল। তার চোখ শূন্য ছিল, যেন ভেতর থেকে ভেঙে পড়েছে। মুখে এমন শূন্যতা ছিল যেন জীবনের সঙ্গে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছে। এদিকে সেই দিনই রাহুল তার ঠেলায় বসে সেই মাসুম ছেলেটির পথ চেয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার চোখ প্রতিটি আগন্তুকের উপর স্থির ছিল, কিন্তু অর্জুন ফিরে এলো না। সন্ধ্যা নামতে শুরু করল।
ঠিক তখনই একটি বড় কালো গাড়ি তার ঠেলার সামনে এসে থামল। দরজা খুলল এবং একজন বয়স্ক পুরুষ, বিজয়, বাইরে নামলেন। তার কাপড় পরিপাটি ছিল, মুখে গাম্ভীর্য ঝলকাচ্ছিল। রাহুল ভাবল হয়তো কোনো নতুন গ্রাহক। কি বানাবো সাহেব? কিন্তু বিজয় হাত তুলে ইঙ্গিত করে বললেন, না বেটা, আমার কিছু লাগবে না। আমি এখানে এসেছি কারণ কাল তুমি আমার নাতি অর্জুনকে খাবার খাইয়েছিলে। সে বলেছিল যে সেই তার মায়ের ছবিটি তোমার কাছে ভুলে গেছে। আমি সেটি নিতে এসেছি এবং হ্যাঁ, তার টাকাও দিতে এসেছি। রাহুল অবাক হয়ে গেল। আঙ্কেলজি, সত্যি সেই ছেলেটি আপনার নাতি? তার অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হয়নি। বিজয়ের চোখ ভিজে গেল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ বেটা, ওই আমার নাতি এবং তার মা আমার একমাত্র মেয়ে, মিনা। এটা শুনে রাহুলের কৌতূহল আরও বেড়ে গেল। বিজয় ঠেলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পুরো গল্প শোনাতে শুরু করলেন। আমার মেয়ের নাম মিনা। ছোটবেলা থেকেই খুব হাসিখুশি, চঞ্চল এবং পড়াশোনায় টুখর। আমাদের পৃথিবী তার ওপরই টিকেছিল। কিন্তু কলেজে সে একটি ছেলের প্রেমে পড়ে। যখন আমরা খবর পেলাম তখন তাকে বোঝালাম, বকলাম, বারণ করলাম, কিন্তু সে জেদ ধরে রইল। এক রাতে সে সেই ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেল। আমাদের জন্য সেই রাত মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। আমাদের মনে হলো আমাদের সম্মান মাটিতে মিশে গেছে। সেই রাগে আমরা তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। রাহুল মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনছিল। তার চোখে প্রশ্ন ছিল এবং বিজয়ের কণ্ঠে অনুশোচনার ভার। কয়েক বছর আগে আমরা খবর পেলাম যে সেই ছেলেটির মৃত্যু হয়েছে, মিনার স্বামীর। সেই ধাক্কা আমার মেয়ে সহ্য করতে পারেনি। সেই সময়ে আমরা বাধ্য হয়ে মিনা এবং তার ছোট ছেলে, অর্থাৎ আমার নাতি অর্জুনকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন ভেঙে পড়তে লাগল। ডাক্তারদের দেখানো হলো, ওষুধ দেওয়া হলো, কিন্তু তার চোখ থেকে আশা হারিয়ে যেতে লাগল। এবং তারপর একদিন সে হঠাৎ দরজা খুলে কোথাও চলে গেল। আমরা দিনরাত খুঁজলাম, প্রতিটি গলি, প্রতিটি মহল্লা ছান মেরে ফেললাম, কিন্তু সে আর ফিরে এলো না। এতটা বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে গেল, চোখ থেকে জল ঝরে পড়ল। বেটা, আমার নাতি তার মাকে খুব ভালোবাসে। যখন থেকে সে হুঁশ ফিরেছে তখন থেকে সেই ছবিটি নিয়ে গলি গলি, শহর শহর ঘুরে বেড়াচ্ছে। তাকে মনে হয় কোনো মোড়ে তার মা মিলে যাবেন। কাল সে তোমার ঠেলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাহুলের হৃদয় যেন কষ্টে মোচড়ে উঠল। সেই মাসুমের ছবি আরও গভীরে প্রথিত হল। সে ধীর কণ্ঠে বলল, আঙ্কেলজি, সত্যি বলছি, সেই ছবিটি এখন আমার কাছে নেই। আমি এটি আমার মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছিলাম। তিনি বলেছিলেন যে হয়তো এই মহিলাকে তিনি কোথাও দেখেছেন, তাই ছবিটি তাকে দিয়ে দিয়েছি। বিজয়ের চোখে আশার স্ফুরণ দেখা গেল। তোমার মা কি তাকে দেখেছেন? সত্যি? রাহুল মাথা নাড়ল। হ্যাঁ আঙ্কেলজি, কাল রাতে তিনি বারবার বলছিলেন যে মুখটি তার চেনা লাগছে, কিন্তু মনে পড়ছিল না কোথায় দেখেছেন। বিজয় দুই হাত জোর করে বললেন, বেটা, যদি তোমার মা সত্যি তাকে দেখে থাকেন তবে হয়তো এখন আমার মেয়ে আমাকে ফিরে পাবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা। রাহুল তাকে আশ্বাস দিল, আপনি নিশ্চিন্তে থাকুন আঙ্কেলজি, মা ফিরলেই আমি তার কাছে জিজ্ঞাসা করে আপনাকে খবর দেব। আপনি আপনার ঠিকানা বা নম্বর দিয়ে দিন। বিজয় পকেট থেকে একটি কার্ড বার করে রাহুলের হাতে দিলেন। এই নাও আমার নম্বর আর ঠিকানা। যদি কোনো খবর পাও তবে আমাকে তৎক্ষণাৎ জানাবে। এতটা বলে তিনি গাড়িতে উঠলেন এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু রাহুলের মনে এখন একটি নতুন অস্থিরতা বাসা বেঁধে গেল। সত্যিই কি আমার মা সেই মহিলাকে দেখেছেন? যদি হ্যাঁ, তবে কোথায়? সন্ধ্যা নামতেই সে বাড়ি পৌঁছল। লক্ষ্মী আগে থেকেই তার অপেক্ষায় ছিলেন। তার মুখে হালকা হাসি ছিল। বেটা, আজ আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি তাকে দেখেছি। সে পাশের গ্রামের একটি বড় বাড়িতে থাকত, যেখানে আমি কাজ করতাম। সেখানে একজন বয়স্ক ব্যবসায়ী তাকে নিজের বাড়িতে রেখেছিলেন। চুপচাপ থাকত, খুব ভাঙা, গম্ভীর। রাহুলের চোখ চকচক করে উঠল। মা, তবে তো সেই মাসুমের মা, মিনা। আর আজ তার বাবা অর্থাৎ ছেলেটির নানা আমার কাছে এসেছিলেন। তিনি পুরো গল্প বললেন।
বললেন যদি তার মেয়ে মিলে যায় তবে তৎক্ষণাৎ খবর দিতে। লক্ষ্মী স্বস্তির নিঃশ্বাস ফেলে তৎক্ষণাৎ ফোন তুলে তাকে খবর দিলেন। পুরো ঠিকানা জানালেন। কিছুক্ষণ পরেই রাতের অন্ধকারে ঝুপড়ির বাইরে একটি বড় গাড়ি এসে থামল। গলির সরু পথে এত শানদার গাড়ি দেখে মহল্লার লোকজন জড়ো হয়ে গেল। সবার মুখে একটাই প্রশ্ন ছিল, এত বড় গাড়ি এই গরিব বস্তিতে কেন এসেছে? দরজা খুলল। বাইরে বিজয় নামলেন। মুখে অস্থিরতা, চোখে আশা। তার সঙ্গে সেই মাসুম ছেলেটি অর্জুনও ছিল। আজ সে ভালো কাপড়ে ছিল, মুখে হালকা চমক, কিন্তু চোখ তখনও মায়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। বিজয় রাহুলকে দেখেই বললেন, বেটা, আমার মেয়ে কোথায়? আমাকে তার সঙ্গে দেখা করাও। কয়েক বছর ধরে তার একটি ঝলক দেখার জন্য তৃষিত। রাহুল তার মা লক্ষ্মী ও বোন শিখাকে তাদের পথ দেখিয়ে সেই বড় বাড়িতে নিয়ে গেল, যেখানে মিনার গম্ভীর জীবন বন্দী ছিল। দরজা ধীরে ধীরে খুলল। সামনে মিনা দাঁড়িয়েছিল, ক্লান্ত চোখ, বিচ্ছিন্ন চুল এবং মুখে অদ্ভুত নীরবতা। যেই অর্জুন তাকে দেখল, তার মাসুম চোখ থেকে চমক ফুটে উঠল। সে হঠাৎ জোরে চিৎকার করে বলল, মা! বলেই সে দৌড়ে মিনার দিকে ছুটে গেল এবং তার কোলে জড়িয়ে পড়ল। অর্জুনের চোখ থেকে অশ্রু ঝরঝর করে ঝরতে লাগল। বিজয়ও তার মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মিনা, আমার মেয়ে, তুই কোথায় চলে গিয়েছিলিস? কিন্তু মিনা পুরোপুরি নীরব দাঁড়িয়ে রইল। তার চোখে চেনার কোনো চমক ছিল না, যেন তার স্মৃতি থেকে মা ও পিতার সম্পর্ক মুছে গেছে। রাহুলের শ্বাস আটকে গেল। সে ভেবেছিল মা ছেলের মিলন জড়িয়ে ধরে পূর্ণ হবে, কিন্তু মিনার নীরবতা সবাইকে পাথরের মতো করে দিল। বিজয় রাহুলের দিকে তাকিয়ে অশ্রুভরা চোখে বললেন, বেটা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমার কারণে আজ আমরা আমাদের মেয়ে এবং তার ছেলের ঝলক দেখতে পেলাম। এখন আমরা এটিকে আমাদের সঙ্গে নিয়ে যাব, এর চিকিৎসা করাবো, এটিকে আবার জীবন্ত করব। এরপর সেই ধনী পরিবার মিনা ও অর্জুনকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। যাওয়ার সময় তারা প্রতিশ্রুতি দিলেন যে পরের সকালে তারা রাহুলের সঙ্গে দেখা করতে আসবেন। পরের দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই শানদার গাড়ি রাহুলের ঝুপড়ির সামনে এসে থামল। এবার তাতে শুধু বিজয় নন, তার স্ত্রী এবং মিনাও ছিল। মিনার মুখ একটু ভালো দেখাচ্ছিল। বাড়ির ভেতরে বসতেই বিজয় বললেন, বেটা রাহুল, তুমি আমাদের মেয়ের সঙ্গে আমাদের মিলিয়ে দিয়েছ। এই ঋণ আমরা কখনো ভুলতে পারব না। এখন আমরা তোমার জন্য কিছু করতে চাই। রাহুল হাতজোড় করে বলল, আঙ্কেলজি, এর কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি মানবিকতার জন্য করেছি। বিজয় হাসলেন, না বেটা, মানবিকতারই কদর করতে হয়। আমাদের মেয়ের দেখাশোনার জন্য একজন ভরসাযোগ্য মানুষ প্রয়োজন, এবং আমাদের মনে হয় তুমি ছাড়া আর কেউ ভালো হতে পারে না। তুমি চাইলে আমাদের বাড়িতে এসে কাজ করো। যতটা আজ উপার্জন করো তার দ্বিগুণ পাবে। আর তোমার বোন শিখার বিয়ে আমরা আমাদের বাড়ির মেয়ের মতো করে দেব। এটা শুনে রাহুল হতবাক হয়ে গেল। তার মা লক্ষ্মী চোখের জল মুছতে মুছতে বললেন, বেটা, এটা ওপরওয়ালার দেওয়া সুযোগ, এটি গ্রহণ কর। কয়েকদিনের মধ্যেই রাহুল সেই ধনী বাড়িতে কাজ শুরু করল। সে শুধু মিনার দেখাশোনাই করত না, অর্জুনের জন্য বাবার মতো সাহায্যও হয়ে উঠল। ধীরে ধীরে ডাক্তারদের তত্ত্বাবধানে এবং রাহুলের সত্যিকারের সেবায় মিনার অবস্থা উন্নতি হতে লাগল। 5 মাস কেটে গেল এবং সেই দিনও এলো যখন মিনা প্রথমবার তার ছেলে অর্জুনকে চিনতে পারল। তার মুখে হাসি ফিরল এবং সে তার বাবা বিজয়কেও জড়িয়ে ধরল। এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বিজয়ের মনে আরেকটি সিদ্ধান্ত পাকা হচ্ছিল। একদিন তিনি রাহুলকে কাছে ডেটে বললেন, বেটা, আমাদের মেয়ে এখন ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় তার জীবনে একটি স্থায়ী সাহায্য প্রয়োজন, এবং সেই সাহায্য তুমি ছাড়া আর কেউ হতে পারে না। যদি তুমি রাজি হও তবে আমাদের মেয়ে মিনার সঙ্গে বিয়ে করো। আমরা তোমাকে আমাদের ছেলে হিসাবে মেনে নিয়েছি। রাহুল প্রথমে অবাক হল, ইতস্ততও করল, কিন্তু যখন মিনাকে এই কথা বলা হলো সে চুপচাপ মাথা নিচু করল। তার মনে স্পষ্ট ছিল যে যিনি কঠিন সময়ে তাকে সাহায্য দিয়েছেন তিনিই তার আসল সঙ্গী। কিছুদিন পরেই ধুমধাম করে রাহুল আর মিনার বিয়ে হল। গরিব বস্তির সমোসা বিক্রেতা সেই সাধারণ ছেলে এখন একটি ধনী বাড়ির জামাই হয়ে গেছে। তার মা লক্ষ্মী এবং বোন শিখাও সেই বাড়িতে থাকতে শুরু করল। শিখার বিয়েও বড় সম্মান ও ধুমধামে হল। রাহুলের জীবন সম্পূর্ণ বদলে গেছে। যেখানে একসময় তার ঠেলার ঝনঝনানি ছিল, সেখানে এখন তার নতুন জীবনের গুঞ্জন ছিল। তাহলে এই গল্পটি আপনাকে কি শেখায়? আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।